বাংলাদেশ থেকে যদি এই হামলার সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে কিন্তু খবর আছে। যারা রাজপথে মিছিল করতে যায়, যারা রাজপথে আন্দোলন করে, আপনি মনে রাখবেন যে তারা গ্রেপ্তার হতে পারে এই ঝুঁকি জানা সত্ত্বেও রাজপথে যায়। আর রাজপথে যখন নেমেছি এই ঝুঁকি থাকবেই। দেশে থাকি বিদেশে থাকি এই ঝুঁকির মুখেই আমরা কাজ করছি। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই, বাংলাদেশ মুক্তি পাবে। গতকাল দিল্লিতে রেড ফোর্ট, যেটাকে লাল কেল্লা বলে, লাল কেল্লার কাছে একটা সিগন্যালে একটা গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। ভারত কর্তৃপক্ষ বলেছে যে যারাই এই বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকুক তাদের তদন্ত করে চিহ্নিত করা হবে, এবং ধারণা করা হচ্ছে যে এটি একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা। কিন্তু ভারত কিন্তু কাউকে অভিযুক্ত করেনি। দ্যাটস দ্য বিউটি অফ ডেমোক্রেসি, যে তারা ইনভেস্টিগেশন করে তারা ফাইন্ড আউট করবে। এদিকে কাশ্মীরের ওইদিকে 3 জন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের এক ডাক্তারের কাছে হিউজ পরিমাণ আরডিএক্স বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে। এই 3 জনের মধ্যে একজন আবার মহিলা ডাক্তার, এবং তার কাছে একটা AK-47 রাইফেল পাওয়া গেছে। তো গত কয়েকদিন ধরেই এই আরডিএক্স পাউডার উদ্ধার করা, AK-47 উদ্ধার করা, পুলিশের এই অ্যান্টি টেরোরিস্ট ইউনিট এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী, তারা একটা কিছু সাসপেক্ট করছিল যে কিছু একটা হতে পারে। আবার আজকে ইসলামাবাদে আর একটা আত্মঘাতী বোমা হামলা হয়েছে, যেখানে বলা হচ্ছে 12 জন নিহত হয়েছে। তো ভারতের এই হামলায় আমাদের উপদেষ্টাদের কিন্তু গলা শুকিয়ে গেছে। গাড়ি বোমা হামলা হচ্ছে ভারতে, তারা তদন্ত করবে, তারা কিন্তু এখনো বলেনি। যদিও 2-1টা মিডিয়া বলতেছে যে এখানে লস্করে তাইয়্যেবা তাদের বাংলাদেশ ইউনিটকে ইনভলভ করতে পারে। পাকিস্তানের যে সন্ত্রাসী গোষ্ঠী আছে তারা অনেকেই বলছেন যে তাদের বাংলাদেশেও তাদের কার্যক্রম শুরু হয়েছে, এবং বাংলাদেশ থেকেও তারা ভারতকে অ্যাটাক করতে চায়। তো আমাদের কয়েকজন উপদেষ্টার, আমার সূত্রগুলো কথা বলে জানিয়েছে যে উপদেষ্টারা এখন ভয়ে আছে যে ওই বোমা হামলার সাথে বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া যায় কিনা। একজন উপদেষ্টা তো বললেন বাংলাদেশের কেউ জড়িত না থাকলেও নাকি ভারত বাংলাদেশকে সম্পৃক্ত করে দেবে। মানে এটা তার ভয়। এই ভয়টার আমি কারণ বুঝলাম না। তবে বাংলাদেশ থেকে যদি এই হামলার সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে কিন্তু খবর আছে। 13ই নভেম্বর আসলে কি হতে যাচ্ছে। গতকাল থেকে যে ওয়ার্ম আপ আন্দোলন শুরু হয়েছে, 13ই নভেম্বর ঢাকা লকডাউনের জন্য 10 তারিখ থেকে এই ওয়ার্ম আপ প্রোগ্রাম শুরু হয়েছে। বিক্ষোভ প্রদর্শন, বিক্ষোভ মিছিল, তা কিন্তু অলরেডি জমে উঠেছে। এবং আপনারা এবারের ভিডিও ক্লিপগুলোতে খেয়াল করেছেন, এটা কিন্তু আর ওই ঝটিকা মিছিলের নেই। লোকের সংখ্যা বেড়েছে, এবং যারা পার্টিসিপেট করছে মিছিলে সেই মানুষগুলোকে চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন এরা কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। অর্থাৎ আওয়ামী লীগ যে একটা লকডাউনের আন্দোলনের ডাক দিয়েছে সেটা সাধারণ মানুষের ভেতরে ভীষণ সাড়া জাগিয়েছে। এই যে সাধারণ মানুষের ভেতরে সাড়া জাগিয়েছে, এটা আবার ইউনূসের উপদেষ্টা এবং তার যে সাঙ্গপাঙ্গরা আছে, বিশেষ করে জামাত শিবির এবং এনসিপি, এদের বুকের মধ্যে কাঁপন ধরেছে। এবং আপনারা, আমি সকালেই এপিসোড করে বলেছিলাম যে এই যে একটা অহিংস শান্তিপূর্ণ লকডাউন আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ, এটাকে মানে সহিংসভাবে মোকাবেলা করার ষড়যন্ত্র করছে ইউনূস গং। এবং আমি সকালে বলতে না বলতেই আমি অ্যাটলিস্ট 3টে খুব চমকপ্রদ তথ্য পেয়েছি, আপনারা একটু মিলিয়ে দেখবেন। গতকাল রাত 8:30-40 দিকে সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডির ওখানে যে ল্যাব 8 হাসপাতালটা আছে তার কাছে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাস পুড়িয়েছে। এই বাসটি কারা পুড়িয়েছে? হয়তো আপনারা বলবেন যে যারা লকডাউন আন্দোলন করেছে তারা পুড়িয়েছে। এবার আমি আপনাদের একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিই, আপনারা একটু মিলিয়ে দেখবেন। ওই বাসটি যখন পুড়ছিল ঠিক তখনই তার খুব কাছের একটা মসজিদে ইসলামী ছাত্র শিবির মিটিং করতেছিল। এবার আমি একটু দুয়ে মিলাই। বেসিক্যালি ওই মসজিদের শিবির অবস্থান করে এনশিওর করছিল যে তাদের পাঠানো সন্ত্রাসীরা ঠিক মতো গাড়ি পোড়াচ্ছে কিনা। শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বাসটি পুড়িয়েছে শিবিরের সন্ত্রাসীরা, এবং সেটি তার কাছের মসজিদে বসে শিবিরেরই কিছু নেতাকর্মী মনিটর করেছে। আপনারা জানেন যে শিবির এই কাজগুলোতে খুব অভিজ্ঞ এবং পারদর্শী। তারা দীর্ঘকাল ছাত্রলীগের ভেতরে থেকে
হেলমেট পরে নানান রকমের অপকর্ম করে ছাত্রলীগ যাতে বিতর্কিত হয়, ছাত্রলীগের কাঁধে যেন দোষ এসে পড়ে, সেই ব্যবস্থা তারা করেছে। এই যে হেলমেট লীগ বলে ছাত্রলীগকে যে আমরা কটাক্ষ করতাম, এই হেলমেট লীগটা ছিল আসলে ছাত্রলীগের লুঙ্গির তলে অবস্থানকারী শিবির। কালকে সায়েন্স ল্যাবে শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বাস পুড়িয়েছে শিবির কর্মী। ময়মনসিংহে শামীম এন্টারপ্রাইজের একটি বাস পুড়েছে। কে এই শামীম? এই শামীম এন্টারপ্রাইজের মালিক কে? এই শামীম এন্টারপ্রাইজের মালিক হলো আমিনুল হক শামীম। এই আমিনুল হক শামীম হলো ময়মনসিংহের মেয়র ছিলেন ইকরামুল হক টিটু, তার ভাই, আপন ভাই। ইকরামুল হক টিটু হলো আওয়ামী লীগের নেতা। তো আওয়ামী লীগের নেতার বড় ভাই, সে নিজেও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। তার বাস কেন লকডাউন আন্দোলনের সমর্থকরা পোড়াতে যাবে? হিসাব কি মেলে? আবারও সেই বলছি, শিবির, এনসিপি, এদের সন্ত্রাসীরা মিলে এই কাজগুলো করছে। আরেকটি ইন্টারেস্টিং তথ্য দিই, যে গতকাল রাত 11টার দিকে এই এনসিপির অফিসের সামনে ককটেল হামলা হয়েছে, আমি যেটা বলেছিলাম, এবং সাসপেক্ট করা হয়েছিল যে সেখানে যাদের গ্রেপ্তার করেছে 5 জন, তার মধ্যে একজন শাহবাগের শিবির কর্মী। আজকে এই তথ্য বেরিয়ে এসেছে যে কারা ককটেল ঘটিয়েছে। ওই সময় এনসিপির অফিসে তাদের একজন কেন্দ্রীয় নেতা তাসনিম জারা এসেছিলেন মনোনয়ন পত্র তুলতে, এবং আপনারা জানেন যে তাদের অফিসে বেশ কিছু সাংবাদিক অবস্থান করে, এবং তাসনিম জারা যেহেতু তাদের সেলিব্রিটি লিডার, তো তাসনিম জারা যখন আসবে তারা তখন একটা নিউজ ক্রিয়েট করতে চেয়েছিল, এই জন্য তারা এই ককটেল নাটকটা পুরো সাজিয়েছে। কিভাবে বুঝলাম সাজিয়েছে? স্ক্রিপ্ট এরকম ছিল যে যখন ককটেল বিস্ফোরিত হবে এবং তখন তারা ওইখানে একটু দৌড়াদৌড়ি করবে, মানে ওই জায়গায় যে মানে একটা অতর্কিত হামলা হলে যেমন সবাই এদিক ওদিক যায় সেটা না, নেতারা ওইখানেই দৌড়াদৌড়ি করছিল, এবং প্ল্যান ছিল যে খুব কাছে একজন থাকবে, তাকে সবাই মিলে ধাওয়া দিবে। তো এখন যখন এই ককটেল বিস্ফোরণ করছে, তখন ওই যে ধাওয়া দিবে যাকে, তাকে আর খুঁজে পাচ্ছে না। তখন কই গেল, পরে দেখা যাবে যাকে ধাওয়া দেওয়ার কথা সে রাস্তার ওপারে দাঁড়ায় আছে, তো ফোন করছে, বলছে ভাই আমি তো এই পারে আসি, আমাকে ধাওয়া দেন। বাট বাই দ্যাট টাইম কিন্তু 10 মিনিট হয়ে গেছে, তো তখন আর এই ধাওয়ার নাটক করেনি। আমি এই যে একটা ছবি দেখতেছেন না, এই যে দেখেন একটা অবিস্ফোরিত ককটেল ছিল। তো ককটেল সাধারণত উদ্ধার করে কে? পুলিশের স্পেশাল টিম থাকে বা বোম ডিসপোজাল ইউনিট থাকে। পৃথিবীর কোথাও দেখছেন যে এরকম খালি হাতে বোম ধরতেছে, মুখে কোনো প্রোটেকশন নাই, তার পায়ের জুতাটা দেখেন, একটা স্নিকার পরা, এটা পুলিশের ড্রেস কিনা, এরা কারা, আসিফ বাহিনী কিনা? মানে মানে নাটক যখন আপনি সাজান, স্ক্রিপ্ট দুর্বল হলে এই ঘটনাগুলো ঘটে। সুতরাং এই যে ঘটনাটা এনসিপির অফিসের সামনে ঘটালো, এবং সাধারণত একেবারে লোকজন ভরা, সেইখানে কি আওয়ামী লীগ যে দাঁড়াইতেই পারে না রাস্তায় পুলিশের অত্যাচারে বা সন্ত্রাসীদের অত্যাচারে, তারা কি একেবারে যখন লোকজন ভর্তি তখন ককটেলটা মারবে? সুতরাং এনসিপির এই ককটেল নাটক যে সাজানো ছিল, এটাও একদম স্পষ্ট হয়ে গেছে। এই অবস্থায় শিবির যে এই আকামগুলো করে, এবং শিবিরের চালায় এনসিপি যে আকামগুলো করে, এটা কিন্তু আগেও আমরা দেখেছি। যখন রংপুরের আবু সাইদ মারা গেল, তখন কিন্তু আমরা বলেছিলাম যে আবু সাইদ শিবির করে। সে কি, যারা মানে নেটিজেনরা তো খেপে গেল আর কি, আমি শিবির কেন বললাম। আলটিমেটলি দেখা গেল শুধু শিবির করে না, সে একেবারে শিবিরের সাথী সদস্য, ওই লেভেলের ক্যাডার, এবং তাকে হত্যা করা হয়েছে। সে পুলিশের রাবার বুলেটের আঘাতে মারা যায়নি, তাকে আড়ালে নিয়ে 4 ঘন্টা রেখে তাকে হত্যা করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো শিবির এটা নতুন কিছু না, শিবির এই আকামগুলো করেই। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিটি তারা শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায়ের ব্যাপারে তারা কি ওই দিন রায় দেবেন, নাকি কবে রায় ঘোষিত হবে সেই তারিখটা ঘোষণা করবেন, এটি নিয়ে কিন্তু একটি কনফিউশন আছে। তারা হয় রায়ও ঘোষণা করতে পারেন, অথবা বলতে পারেন যে অমুক তারিখে রায় ঘোষণা হবে। কারণ রায় তো তাদের তৈরি করা আছে, তারা কি করতে চায় এটা যে কেউ বলে দিতে পারে। একটা অবৈধ ক্যাঙ্গারু কোর্টে একটা সাজানো বিচার হচ্ছে, সেই বিচারে তারা শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি দেবে, এটা মানে সুযোগ পেলেই দেবে, এটা বলা যায়। এখন আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠন, 13 তারিখে আওয়ামী লীগের কি করা উচিত?
আওয়ামী লীগের কি চুপচাপ বসে থাকা উচিত, নাকি এর প্রতিবাদে কর্মসূচি দেওয়া উচিত? অনেকেই এই 13 তারিখের প্রোগ্রাম নিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলবার চেষ্টা করছেন, যে 13 তারিখ কেন প্রোগ্রাম দেওয়া হচ্ছে, পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে কি প্রোগ্রামটা দেওয়া হচ্ছে, প্রোগ্রাম দেওয়ার মধ্য দিয়ে কি আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা দেশে আছেন, যারা একটু আন্দোলন করেন, তাদের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, এরকম নানা রকমের আলোচনা কিন্তু আমরা শুনছি। তার আগে আসুন একটু জেনে নিই যে 13 তারিখে আওয়ামী লীগের প্রোগ্রামটা কি। আওয়ামী লীগ লকডাউন ডেকেছে, ঢাকা লকডাউন, এবং 13 তারিখে লকডাউন তার সমর্থনে গতকাল 10ই নভেম্বর থেকে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ শুরু হয়েছে। সারা দেশের জেলা এবং উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল হবার পরিকল্পনা রয়েছে, এবং গতকাল আপনারা দেখেছেন যে ঢাকা শহর কিন্তু বেশ উত্তপ্ত ছিল। মিছিলের পর মিছিল, সারা দেশে প্রচুর মিছিল হয়েছে, এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিও দেখেছি। প্রচুর মিছিলের পর মিছিল এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মিছিলগুলো কিন্তু আর ওই ঝটিকা মিছিলে নেই, একদম মানে শুধু সাইজে যে বড় হয়েছে তা না, আপনি অংশগ্রহণকারী মানুষগুলোর দিকে তাকিয়ে দেখবেন, একদম আপামর জনসাধারণরা কিন্তু সেই মিছিলে অংশগ্রহণ করছে। এটা আওয়ামী লীগের জন্য খুবই পজিটিভ একটা বিষয়। এখন লকডাউন এই শব্দটা আমরা প্রথম শুনেছি কোভিডের সময় ব্যাপক হারে, এবং তখন বলা হতো যে লকডাউনের সময় আমাদের চলাচল কিন্তু একদম নিয়ন্ত্রিত ছিল, আমাদের স্টে অ্যাট হোম, আমরা ঘরে থাকতাম, একদম প্রয়োজন না হলে আমরা বেরোতাম না, এবং যারা জরুরি সেবা বা এই ধরনের কাজ কারবার করছে তারা বেরোতো। এবার সেটা ছিল হেলথের লকডাউন। এবার আওয়ামী লীগ পলিটিক্যাল ক্ষেত্রে এই লকডাউন কর্মসূচি দিয়েছে। সো হেলথের সাথে কিছু মিল থাকবে, কিছু অমিলও থাকবে। আওয়ামী লীগ বলছে যে এই দিন অফিস, আদালত, কল কারখানা সব বন্ধ থাকবে, গাড়ির চাকা ঘুরবে না, এবং সবাইকে রাজপথে এনে শহর, বিশেষ করে ঢাকা শহরকে অবরোধের জন্য আহ্বান জানিয়েছে। আপনি যদি রাজপথে না নামতে চান, তাও আপনি এই লকডাউনে অংশগ্রহণ করতে পারেন, স্টে অ্যাট হোম, আপনি আপনার ঘরে থাকুন। যিনি রাজপথে যেতে চায় তিনি রাজপথে যাবেন, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তো যারা সম্ভব তারা অবশ্যই রাজপথে নামবেন। এখন তো খুব স্বাভাবিক পরিস্থিতি দেশে নেই, এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে ফাইট করছে, সেটা মানে এটা আসলে আনপ্রেসিডেন্টেড। আমি বলবো যে একদম, আমি নিজেও কল্পনা করিনি যে এত স্পিরিটেড একটা ফাইট আমাদের আওয়ামী লীগের তৃণমূল করছে, এবং তাদের সাথে বাংলার মানুষের সমর্থন যোগ হচ্ছে। এখন অনেকেই দেখবেন যে এইগুলো নিয়ে খোঁচাচ্ছে, এই খোঁচাচ্ছে যারা, তার মধ্যে আবার দুই ধরনের আছে। এক ধরনের আছে লাল বদর, ইউনূস, জামাত, শিবির, এরা নানান ভাবে খোঁচাবে, সমালোচনা করবে, ঠিক আছে। আরেক ধরনের লোক আছে আমাদের, যারা আমাদের পক্ষে, যারা ইউনূসকে পছন্দ করে না, যারা মনে করে যে ইউনূসের মাধ্যমে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, জামাত শিবিরের মাধ্যমে দেশ ধ্বংস হচ্ছে, তারাও কিন্তু অনেক সময় এমন এমন কথা বলছে যেটা তাদের বিবেচনা বোধের সাথে যায় না। অনেকেই বলছেন যে কেন আওয়ামী লীগের নেতাকর্মীদের এইভাবে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে, তারা তো গ্রেপ্তার হতে পারে। আমি অনেকের সাথেই কথা বলি, এবং বিশেষ করে ইউটিউব করার জন্য অনেকের সাথে আমার যোগাযোগ হয়, যারা রাজপথে মিছিল করতে যায়, যারা রাজপথে আন্দোলন করে, আপনি মনে রাখবেন যে তারা গ্রেপ্তার হতে পারে এই ঝুঁকি জানা সত্ত্বেও রাজপথে যায়। এটা কিন্তু আন্দোলন, রাজনীতির আন্দোলন কিন্তু ঘরে বসে কম্পিউটার গেম না, যে আপনি যত ইচ্ছা কিল করে ফেললেন, জিতলেন, নামলেন। রাজপথের ফয়সালাগুলো এরকমই হয়। আমার একটা সমস্যা আছে, আমি এই কথাগুলো বললে তখন আমাকে বলা হয় যে ভাই বিদেশ থেকে, নিরাপদে থেকে এই কথাগুলো বলা খুব সহজ। আমি মানছি আমি বিদেশে থাকি, আমার ওই আপাত নিরাপত্তা ঝুঁকিগুলো নেই, কিন্তু আপনি 71 সালের কথা মনে করেন, সেই মুক্তিযুদ্ধে আমরা 30 লাখ লোক কি হারাইনি? শহীদ হয়নি 30 লাখ লোক? আপামর জনসাধারণ যারা মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে গিয়েছিলেন, তাদের মধ্যে অনেকে শহীদ হয়েছেন না? তখন কি আপনি বলেছেন যে তাজউদ্দিন সাহেবরা কেন কলকাতায় বসে এভাবে মানুষজনকে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে, তারা মারা যাচ্ছে? মুক্তিযুদ্ধ অনেক বৃহত্তর আঙ্গিকের একটা ব্যাপার ছিল, কিন্তু আমরা যদি সেটা ন্যারো ডাউন করে আজকে 2025 সালের এই আন্দোলন নিয়ে আসি, ঝুঁকি থাকবেই। দেশে যারা আছেন তারা কাজ করছেন, দেশের বাইরে যারা আছেন তারাও কাজ করছেন। আজকের সুবিধা হলো যে আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করছি। আজকাল অবাধ তথ্য প্রযুক্তির যুগে উই ক্যান কমিউনিকেট ইজিলি। আর নিজের ব্যাপারে বলি, এই যে আজকে এই বয়সে এসেছি, হাওয়া খেয়ে আসেনি, সুশীল সেজে আসেনি,
আমার যখন সময় ছিল রাজপথে আমি সর্বোচ্চ সময় দিয়ে নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে আমরা আন্দোলন করেছি। আমরা ৭১-এ ছোট ছিলাম ঠিকই, কিন্তু ৯০ সালের আন্দোলনে তো আমরাই প্রথম সারির সৈনিক ছিলাম। সুতরাং অভিজ্ঞতা, বাস্তবতা সব মিলিয়ে আমরা কথা বলছি, এই কথাগুলো আমাদের বলতে হবে। এখন এই লকডাউনটাকে সফল করার জন্য আমাদের সবার দায়িত্ব নিতে হবে, কারণ এই লকডাউনের সাথে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত। আন্দোলনের কিছু ধারাবাহিক পদক্ষেপ থাকে, তার এই পর্যায়ে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি দিয়েছে, প্রয়োজনে আরো কর্মসূচি আসবে ভবিষ্যতে। কিন্তু লকডাউনে আমাদের যা যা ভূমিকা আছে, আমরা রাজপথে যেতে পারি, আমরা রাজপথ অবরোধে ভূমিকা রাখতে পারি, আমরা ঘরে বসে থাকতে পারি, আমাদের অফিস কলকারখানা বন্ধ করে দিতে পারি। অলরেডি ঢাকার অনেক স্কুল দেখলাম যে তারা অনলাইনে এই 11, 12, 13 এই 3 দিন ক্লাস নেবেন, তারা তাদের প্রস্তুতি নিয়ে ফেলেছেন। রাস্তাঘাটে অলরেডি গাড়ি ঘোড়া কমে গেছে। এই আওয়ামী লীগ একটা অহিংস কর্মসূচি দিয়েছে, লকডাউন। চমৎকার একটা আইডিয়া, যারাই এই আইডিয়াটা ফর্মুলেট করেছেন, জেনারেট করেছেন, আই স্যালুট দেম। কিন্তু এই অহিংস আন্দোলনই কি সব? ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ বলেন, জামাত শিবিরের নেতাদের কথাবার্তা শোনেন, এদের কিন্তু হাঁটু কাঁপুনি শুরু হয়ে গেছে। আমি শুনেছি উপদেষ্টা পরিষদে যখন আওয়ামী লীগ শব্দটা উচ্চারিত হয় তখন সবার মুখ চুখ একদম শুকায় যায়। সুতরাং এই অহিংস আন্দোলনের বিপরীতে এই ইউনূস প্রশাসন এবং তার যে চামচারা আছে জামাত শিবির এবং বিশেষ করে এনসিপি, এরা কিন্তু একটা সশস্ত্র সহিংস প্রতিরোধের চিন্তা করছে। পুলিশ সেনাবাহিনী কি করবে 13 তারিখের আন্দোলনে, এটা নিয়ে আমি পরে একটু কথা বলার ইচ্ছা আছে, আজকে আর এটা নিয়ে বলবো না। কিন্তু আমি আজকে যেটা বলবো, এই যে গতকাল রাতে এনসিপির অফিসের সামনে নাকি 5টা ককটেল ছোড়া হয়েছে, 4টা বিস্ফোরিত হয়েছে, 1টা হয়নি। পরে 5 জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে একজন আমি দেখলাম, ইটস নট ভেরিফাইড, সে শাহবাগের শিবির কর্মী। তো এই জায়গাটা আমি বলতে চাই যে অনেক স্যাবোটাজ হওয়ার সুযোগ আছে। দেখবেন যে বাসে আগুন দিয়ে দিয়েছে শিবিরের কর্মীরা, এনসিপি সন্ত্রাসীরা, কিন্তু তারা বলার চেষ্টা করবে যে আওয়ামী লীগ এই কাজগুলো করছে। সারা দেশব্যাপী আমাদের সতর্ক থাকতে হবে। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব যারা লকডাউনের সমর্থক, কিন্তু পাশাপাশি এই লকডাউনকে বিতর্কিত করবার জন্য, এত শান্তিপূর্ণ একটা আন্দোলনকে বিতর্কিত করার জন্য অনেক সন্ত্রাসী ঘটনার পরিকল্পনা করেছে এনসিপি এবং জামাত শিবির। আমি দেশের একটি গোয়েন্দা সূত্রে এই খবরটা পেয়েছি। সুতরাং যখন এরকম সন্ত্রাসী ঘটনা ঘটবে, সাথে সাথে ডোন্ট কাম টু এ কনক্লুশন। জামাত শিবির এনসিপি এরা দেশ ধ্বংস করতে যাচ্ছে, এরা দেশটাকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করতে যাচ্ছে। রাজনীতি তো অলরেডি গন, এবং ইউনূস পুলিশ আর্মি দিয়ে কতটুকু করতে পারবে আই ডাউট। সুতরাং আসুন বাংলাদেশকে রক্ষার জন্য আমাদের স্ব অবস্থান থেকে আমরা এই ঢাকা লকডাউন এই কর্মসূচিটাকে সফল করি। এই কর্মসূচির এই আন্দোলন কিন্তু একদম উপজেলা সদর পর্যন্ত চলবে। আমার এই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এসেছিলেন এবং তিনি এই আন্দোলনের রূপরেখা নিয়ে কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আওয়ামী লীগের নেতারা কথা বলছেন। সুতরাং এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আওয়ামী লীগ জেনে শুনে তার নেতা কর্মীকে বিপদে ফেলে দেয় না, বরং দল এখন অনেক দায়িত্ব নিচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারের, ক্ষতিগ্রস্ত নেতা কর্মীর। তারপরেও রাজপথে যখন নেমেছি, এই ঝুঁকি থাকবেই। দেশে থাকি বিদেশে থাকি, এই ঝুঁকির মুখেই আমরা কাজ করছি। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই। বাংলাদেশ মুক্তি পাবে এই ইউনূস, এই জামাত শিবির, এই এনসিপির লালবদরদের হাত থেকে।